আমরা যেতে চাই ৬ দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতায় বিজয়ীদের অনলাইনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আমরা কিছুক্ষণ আগে সেখানে ছিলাম, আবারও যুক্ত হচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। ৭৫-১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমি আমার বাবার সঙ্গে হারিয়েছি আমার মাকে, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, এবং আমার ছোট ৩ ভাই, ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, এবং ছোট্ট ভাইটি 10 বছরের রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং রোজিকে, আমার একমাত্র চাচা শেখ আবুল নাসের মুক্তিযোদ্ধা, তার প্রতি শ্রদ্ধা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল ছুটে এসেছিলেন এগুলির আওয়াজ শুনে, খবর শুনে। তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। সে কর্নেল জামিলের প্রতি শ্রদ্ধা জানাই। পুলিশ অফিসার হাসিবুর রহমান যে বাধা দিয়েছিল ঘাতকদের উপরে যেতে, তাকেও হত্যা করা হয়, তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, এবং কৃষক নেতা আব্দুর রহমান নিবাদ মন্ত্রী ছিলেন আমার ফুপা, এবং তার 13 বছরের মেয়ে বেবিসা নেবাদ, 10 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত, তার ভাগ্নে রিন্টু, এবং ভ্রাতৃপুত্র শহীদ সানিবাদ সহ ৭৫-১৫ আগস্ট আরও যারা আমাদের বাড়িতে, আমার সেজপুর বাড়িতে এবং আমার মেজপুর বাড়িতে শাহাদাত বরণ করেছে, তাদের সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি সেই সাথে শ্রদ্ধা জানাই জাতির পিতার নির্দেশে যারা মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন, আমাদের জাতীয় 4 নেতা। ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামান সহ। পরবর্তীতে ৭৫-এর হত্যায় প্রতিবাদ করতে যে যারা জীবন দিয়েছে বা গণতান্ত্রিক প্রতিষ্ঠা আন্দোলনে যারা সংগ্রাম করেছে এবং জীবন দিয়েছে, তাদেরকে আমি আজকের দিনে স্মরণ করি। আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির বাস্তবায়ন কমিটি যে উদ্যোগটা নিয়েছে, 6 দফা এই সম্পর্কে আমাদের দেশের প্রজন্মের পর প্রজন্ম জানবে, সেটাকে উপলব্ধি করতে পারবে, এবং তার উপর তারা যে কুইজ প্রোগ্রামে অংশগ্রহণ নিচ্ছে, এর মাধ্যমে ইতিহাসের একটা অধ্যায়, অর্থাৎ আমরা যে আজকে স্বাধীন দেশ, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমাদের আত্মপরিচয়ের সুযোগ হয়েছে, আত্মমর্যাদার সুযোগ হয়েছে, এই সুযোগটা যিনি এনে দিয়েছিলেন এবং কীভাবে তিনি দিয়েছিলেন তারই একটি পর্যায় হচ্ছে এই 6 দফা। এর উপর এই আলোচনা এবং এই প্রোগ্রামের ফলে আজকে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমি বক্তৃতা শুনে যারা পুরস্কার প্রাপ্ত, যে তারা যে এই বিষয়টা যে কত গভীরভাবে উপলব্ধি করেছে, সেজন্য সত্যি খুব আমি আনন্দিত, এবং আমি ধন্যবাদ জানাই এই কমিটিকে, এবং বিশেষ করে আমাদের সমন্বয়ক, তিনি সবসময় এই ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং কাজ করেছেন। কাজে এই বিষয়টা অত্যন্ত দক্ষতার সাথে আয়োজন করা হয়েছে। সেজন্য দুর্ভাগ্য এইটুকু যে যেখানে নিজে উপস্থিত থেকে পুরস্কারটা হাতে তুলে দেওয়া বা যেহেতু উপস্থিত থাকতে পারতাম তবে আরও খুশি হতে পারতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজকে করোনা ভাইরাস নামে এমন একটা ভাইরাস সারা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী দেখা গিয়েছে যে আমাদের সেখানে স্বাভাবিক জীবনযাত্রাই অনেকটা অস্বাভাবিক হয়ে গেছে। এবং আমাদেরকে যেমন জাতির পিতার জন্ম শতবার্ষিকীর ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম, এবং খুব ব্যাপকভাবে আমরা করব। দেশে বিদেশে অনেক আন্তর্জাতিক নেতৃবৃন্দ এখানে আসবেন, অনেক দেশের নেতৃবৃন্দ আসবেন, এবং আমাদের দেশের মানুষ একটা উৎসবমুখর পরিবেশে আমরা জন্ম শতবার্ষিকী অর্থাৎ 2020 সাল থেকে 2021 সাল এটা আমরা উদযাপন করব। কিন্তু সেই কর্মসূচিগুলো আমাদেরকে ডিজিটাল পদ্ধতিতেই করতে হলো শেষ পর্যন্ত, কারণ এই করোনা ভাইরাসের কারণে কারো জীবনটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাইনি, সেজন্য সেটাকে আমরা ভিন্নভাবে করতে বাধ্য হয়েছি। তো আজকে আমি ধন্যবাদ জানাই পুরস্কার প্রাপ্তদের, এবং আমি
সত্যি আনন্দিত। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক রফিক স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি 6 দফার পটভূমিটা একটু তুলে ধরেছেন। এ বিষয়ে আমিও একটু বলতে চাই যে যখন আসলে বাংলাদেশ যে স্বাধীন হলো, এই স্বাধীনতার চিন্তাটা জাতিপিতা কখন নিয়েছিলেন, কেন নিয়েছিলেন, আর তাছাড়া পাকিস্তান নামে যে রাষ্ট্রটি তৈরি হয়েছিল তারই বা পটভূমি কী। আমরা যদি পাকিস্তান রাষ্ট্রের তৈরির যে কাহিনী সেটা যদি আমরা নেই, তাহলে আমরা দেখব যে আসলে এখন যেটা পাকিস্তান নামে যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, তখন পূর্ব পাকিস্তান বা আমাদের পূর্ব বাংলা ছিল তার একটা অঙ্গরাষ্ট্র। কিন্তু পাকিস্তানের যে আন্দোলন, সেই আন্দোলনটাও কিন্তু হয়েছিল আমাদের এই ভূখণ্ডে। এখানে কিন্তু পশ্চিমাদের কোনো অবদানই তেমন খুব একটা ছিল বলে আমরা দেখি না। কারণ সেই সময় হচ্ছে আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই সাথে সাথে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন। কারণ লাহোর প্রস্তাবের ভিত্তিতে ছিল যে কয়েকটা স্টেটস হবে, অর্থাৎ কয়েকটি প্রদেশ হবে, কয়েকটি আলাদা আলাদা রাষ্ট্র হবে, কিন্তু সেটাকেও পরিবর্তন করা হয়েছিল। সে সময় এটা সিদ্ধান্ত ছিল যে এই যে লাহোর প্রস্তাব যেটা একে ফজল হক তুলে ধরেছিলেন, সে প্রস্তাবে কিন্তু কয়েকটি ভিন্ন ভিন্ন অঙ্গরাজ্য তৈরি হবে, অর্থাৎ স্টেটস হবে, কিন্তু সেটা আর তখন হয়নি। পাকিস্তান হলো এবং আমাদের এই ভূখণ্ডকে তার একটা অঙ্গরাজ্য করা হলো, তাও শুধু ধর্মের ভিত্তিতে। এছাড়া পশ্চিম পাকিস্তানের যে অন্য 4টি প্রদেশ বা তাদের সাথে আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের আচার আচরণ কোনো কিছুতে কিন্তু মিল ছিল না, কিন্তু সেটা করা হলো। কিন্তু সেটাও হলো কিন্তু এই পূর্ব বাংলার মানুষের দ্বারা। এবং ভারত ভাগ হবে, সেখানে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে, তার জন্য একটা নির্বাচনও হয়েছিল। আর সেই নির্বাচনে এই পূর্ববঙ্গের থেকেই কিন্তু মুসলিম লীগ জয়ী হয়েছিল। পশ্চিম পাকিস্তানের যে কয়টা রাষ্ট্র আছে, অর্থাৎ পাঞ্জাব, বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, কোনো জায়গায় কিন্তু মুসলিম লীগ জেতে নাই, একটা সিটও পায়নি। সেখানে জিতেছিল শুধু এই পূর্ব বাংলায়, এবং তারই ভিত্তিতেই কিন্তু পাকিস্তান সৃষ্টি। দুর্ভাগ্য হলো যে পাকিস্তান হবার পর সবথেকে শোষণ বঞ্চনার শিকার হতে হলো এই আমাদের, অর্থাৎ বাঙালিদের। এমনকি পাকিস্তান নামে রাষ্ট্রটা হবার পর সেই রাজধানী নিয়ে গেল করাচিতে, যেখানে মরুভূমি ছিল, অথচ বৈদেশিক মুদ্রা অর্জন করতো পূর্ব বাংলায়। যা কিছু হোক আমরাই অর্জন করতাম, আমাদেরই সব ছিল। এবং তারা আরও যেটা করলো যে আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চাইলো, মাতৃভাষায় কথা বলতে দেবে না, বাংলা ভাষায় কথা বলা যাবে না, উর্দু শিখতে হবে। এরই প্রতিবাদ শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আইন বিভাগের ছাত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এটা উদ্যোগ নিলেন। তারই প্রস্তাবে বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেবার একটা কমিটি গঠন হলো, এবং সেখান থেকে কিন্তু আন্দোলন শুরু। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলন, আমাদের দেশের 4র্থ শ্রেণী কর্মচারীর অধিকার আন্দোলন, এসব আন্দোলনগুলি নিয়েই কিন্তু আবার নতুনভাবে যে সংগ্রাম শুরু, এই সংগ্রামের পথ বেয়েই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। যখন যুক্তফ্রন্ট নির্বাচন হয়, অর্থাৎ সরদি, ভাসানী এবং একে ফজলুল হক সকলে মিলে যুক্তফ্রন্ট করেছেন, 54 সালে জয়ী হলো এই প্রদেশে, সেই সরকারকে টিকতে দেওয়া হয়নি। সেই সরকার বের করে দিয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করে সেখানে কেন্দ্রীয় শাসন চালু করা হলো। এরপর আবার 55 সালে আবার আওয়ামী লীগ সরকার গঠন করে। 56 সালে পূর্ণভাবে আওয়ামী লীগ যখন সরদি সাহেবের নেতৃত্বে হয়, তখনও এই অঞ্চলের কিছু উন্নতি হয়েছিল। 58 সালে মার্শাল ল দিয়ে সেই সরকারকেও বিদায় দেওয়া হলো, এবং আইয়ুব খান সেনাপ্রধান ছিল, সেই সাথে নিজে রাষ্ট্রপ্রধানও হয়ে গেল একটা ঘোষণার মাধ্যমে, যে আজ থেকে আইয়ুব খান আমি রাষ্ট্রপতি হলাম, এই বলে রাষ্ট্রপতি ক্ষমতায় আসলো আইয়ুব খান। এবং তারপরে যে নির্যাতন শুরু হলো, আর এই প্রতিবারই বঙ্গবন্ধুকে কারাগারে যেতে হয়েছে। ভাষা আন্দোলন করতে যেয়ে বারবার তিনি কারাবরণ করেছেন, এবং যখন 59 সালে গ্রেপ্তার হলেন, তিনি তারপরে তো তাকে আর 49 সালে যখন গ্রেপ্তার একবারে যখন করলেন আর মুক্তি পাননি। 52 সালের ফেব্রুয়ারি মাসে তিনি মুক্তি পেয়েছিলেন। আর এরপর 54 সালে আবার গ্রেপ্তার হলেন,
প্রতিবারই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে আমরা 58 সালে যখন তিনি গ্রেপ্তার হন, সেই সময় থেকেই তিনি প্রস্তুত নিলেন যে কীভাবে মানে এই ভূখণ্ডের মানুষকে স্বাধিকার এনে দেবেন। এবং 62 সালে তার একটা উদ্যোগ ছিল যে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় একটা নিউক্লিয়াস ফর্ম করে এদেশের মানুষকে সচেতন করা। এরই একটা পর্যায়ে তখনও আবার তিনি গ্রেপ্তার, 62 সালে আবার গ্রেপ্তার হয়েছেন, 64 সালে গ্রেপ্তার হয়েছেন। যখনই বাংলাদেশের মানুষের কথা বলেছেন তখনই তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 65 সালে যে পাকিস্তান ভারত যুদ্ধ হয়, আমরা তখন কলেজে পড়ি, আমরা এখনও মনে আছে, তখন আমরা সম্পূর্ণ অরক্ষিত, যেটা স্যার বলেছেন যে সম্পূর্ণ অরক্ষিত। অর্থাৎ এই যে আমাদের ভূখণ্ডটা, এই ভূখণ্ডের মানুষের মানে আমাদেরকে যে একটা রক্ষা করতে হবে, এটা যে পাকিস্তানের একটা অংশ, পাকিস্তান শাসকদের যেটা দায়িত্ব আছে সে দায়িত্বটা তারা কোনোদিন পালন করেনি বা আমরা সম্পূর্ণ অরক্ষিত ছিলাম। তখনই বঙ্গবন্ধু শেখ মুজিব সিদ্ধান্ত নিলেন এবং তিনি এই 6 দফা প্রণয়ন করেন। এবং 6 দফা প্রণয়নটা এটা অনেকে অনেকভাবে বলতে চায়, কেউ এর পরামর্শ ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল। কারণ তাকে যখন গ্রেপ্তার করা হলো 58 সালে এবং তিনি 59 সালের 17 ডিসেম্বর মুক্তি পান, কিন্তু তার সে সময় রাজনীতি নিষিদ্ধ, ঢাকার বাইরে যেতে পারতেন না, সম্পূর্ণ নিষিদ্ধ। এবং তখন তিনি চাকরি নিলেন একটা আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে। এই আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে তিনি চাকরি নিয়েই তখন তাজউদ্দিন সাহেবও গ্রেপ্তার ছিলেন, কিন্তু মুক্তি পেয়ে উনি একটা চাকরি নিয়ে চলে গিয়েছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লাতে। বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে যে তাজউদ্দিন সাহেবকে নিয়ে আসলেন এবং আলফা ইন্স্যুরেন্সে চাকরি দিলেন, এবং মোহাম্মদ হানিফ তাকেও কিন্তু আলফা ইন্স্যুরেন্সে চাকরি দিলেন তার পিএ হিসেবে। বঙ্গবন্ধু সবসময় ওই নিজে বসে বসে চিন্তা করতেন, নিজেই লিখতেন এবং হানিফকে দিয়ে এটা টাইপ করাতেন। এবং এখানে শুধুমাত্র একমাত্র হানিফ জানতো, সেই টাইপ করেছিল, এছাড়া কিন্তু আর কারো জানা ছিল না। কারণ এটা সম্পূর্ণ তার নিজের চিন্তার থেকে এই 6 দফাটা কিন্তু তৈরি করা। এবং তিনি যখন লাহোরে যান, লাহোরে যখন এটা পেশ করার চেষ্টা করেন, সেখানে প্রচণ্ড বাধা আসে। অর্থাৎ সেই সময় মানে পশ্চিমারা, উনি যখন কথাগুলি বলতেন, তো এটা পশ্চিমাদের অর্থাৎ পশ্চিম পাকিস্তানের লোকদের এটা কিন্তু তাদের খুব মানে তারা এটা কোনো মতেই পেশ করতে দেবে না বা প্রচণ্ড বাধা দেয়। তো বাধা পাওয়ার পর তিনি ওখানেই একটা সাংবাদিক সম্মেলন করে তাদের কাছে এটা তুলে ধরেন, তাতে ওরা আরও ক্ষিপ্ত হয়ে যায়। এটা ছিল 5ই ফেব্রুয়ারি এই সম্মেলনটা, সেখানে তিনি তুলে ধরার চেষ্টা করেন, কিন্তু ওনাকে এটা মানে করতে দেওয়া হবে না। তিনি সম্মেলন থেকে বেরিয়ে আসেন এবং তারপর সাংবাদিকদের কাছে তিনি তার 6 দফাটা দিয়ে দেন। এবং এরপর তিনি ঢাকা যখন ফিরে আসেন, ঢাকা এয়ারপোর্টে তখন তেজগাঁ, ওটাকে অ্যারোড্রাম বলা হতো, ঢাকায় ওই অ্যারোড্রম তেজগাঁয়, সেই তেজগাঁ অ্যারোড্রামে বসে তিনি সাংবাদিক সম্মেলনে এর যেটা মূল কথা, সেই কথাগুলি তিনি প্রকাশ করেন। এটা প্রকাশ করবার পর তিনি আমাদের আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা দেন, কারণ এর আগে এটা কিন্তু কার্যকরী কমিটির সভায় পেশ করেননি, ওটা তিনি খুব সিক্রেট রেখেছিলেন। সেখানে এই 6 দফা তিনি আমাদের কার্যকরী কমিটি আওয়ামী লীগে সেটা পাশ হয় এবং এটাকে কাউন্সিলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ আওয়ামী লীগের যে কোনো সিদ্ধান্ত সাধারণত আমরা কাউন্সিলে পাশ করাই থাকি, যেটা একটা জাতীয় সম্প্রদায়, তখন কাউন্সিলে এটা পাশ করা হয়। এবং তারপর তিনি শুরু করেন সমগ্র বাংলাদেশে 6 দফা নিয়ে প্রচার এবং জনসভা। যে জেলায় তখন সভা করছে সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটা মামলা দেওয়া হয়েছে। সেখান থেকে জামিন পেয়েছে, আর এক জায়গায় গেছেন, সেখানে আবার মামলা, আবার গ্রেপ্তার। এবং তারপরে সর্বশেষ তিনি সভা করলেন নারায়ণগঞ্জে আদমজীনগরে, বিশাল জনসভা 6 দফার উপর। সেদিন মিটিং থেকে ফিরে আসার পর আমরা সবাই খুব আগ্রহ নিয়ে বসে থাকতাম। আব্বা মিটিং থেকে আসলে সবাই গল্প, আমরা ধানমন্ডি 32 নম্বরের দোতলার বারান্দায় সব বসা, তিনি একটা ইজি চেয়ারে ওখানে বসতেন,
আমরা সবাই মা পাশে মোড়া পেতে বসা, আমরা সব মাটিতে বসে আছি, আবার একটা মিটিংয়ের গল্প শুনলাম। তারপর উনি ঘুমাতে গেলেন। এরপর রাত্রেবেলা তো পুলিশ আসলো, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। তো এই যে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, কিন্তু 6 দফাকে কিন্তু তারা থামাতে পারেনি। এবং সেই সময় দলের যারা মানে যখনই যে রাস্তায় নেমেছে একে একে আওয়ামী লীগের প্রায় সবাইকেই গ্রেপ্তার করা হলো। কিন্তু সেই সময় এই 6 দফার প্রচার এবং আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব এখানে আমার মার বিশাল ভূমিকা রয়েছে। এবং আমার মা বলতে গেলে আসলে বাংলাদেশের জন্য সত্যি তার যে অবদান, এটা চিন্তাও করা যায় না। কারণ তিনি সবসময় জানতেন যে সবসময় মানে আমার বাবা কী চান সেটার ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। এবং তিনি নিজে 7ই জুনের হরতালের সমস্ত আয়োজনগুলি, আমাদের আওয়ামী লীগ সিটি আওয়ামী লীগে তখন গাজীউল আলম মোস্তফা ছিলেন, তার বিরাট একটা অবদান রয়েছে এখানে। আর আমাদের ছাত্ররা, ছাত্রলীগের নেতাকর্মী, তাদের সাথে যোগাযোগ করা। তিনি নিজের মানে বোরখা পরে কাপড় চোপড় একটু পরিবর্তন করে বিভিন্ন জায়গায় যেয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা করে সেখানে নির্দেশনা দিয়ে আসতেন এবং সমস্ত আন্দোলনের আয়োজনগুলি আমার মা নিজে করতেন। এবং এই 7ই জুনের যে আন্দোলন, সেখানে মনু মিয়া সহ প্রায় 11 জন মৃত্যুবরণ করে। এবং কারাগারের রোজনামচা যে ডায়েরিটা তিনি লিখেছেন, এটা কিন্তু সম্পূর্ণ 6 দফার ওই সময়টা, অর্থাৎ 66 সালে তিনি যে গ্রেপ্তার হলেন, 8ই মে রাতে তাকে নিয়ে গেল, 9 মে এখানে অফিসিয়ালি গ্রেপ্তার দেখানো হলো। এবং সেখান থেকে একেবারে 69 সালের 21শে মে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয় এবং 21শে ফেব্রুয়ারি এবং 22শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। এই পর্যন্ত তার কারাগারে যে বন্দি জীবনে যে ডায়েরি লিখেছেন, এটা কিন্তু মূলত 6 দফার উপরই তিনি সব থেকে বেশি লিখেছেন, সেখান থেকে জানা যায়। ওই কারাগারে থাকা অবস্থায় 68 সালের জানুয়ারি মাসে তাকে কারাগার থেকে গভীর রাতে মুক্ত করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটি মামলা দেওয়া হয়। এবং সেই মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যার একটা ষড়যন্ত্র করা হয়েছিল, কারণ এটা দেশদ্রোহী, অর্থাৎ এই 6 দফাটাকেই তারা টার্গেট করেছিল। অর্থাৎ 6 দফা দেবেন না কেন? তখন বাঙালিদের অবস্থাটা কী ছিল, এটাও বোধহয় আমাদের দেশের মানুষের জানা উচিত। আমরা যদি অসামরিক ক্ষেত্রে দেখি, আজকে তো আমাদের অনেক সচিব আছে, তখন একটা বাঙালিও সচিব ছিল না। সচিব মর্যাদায় কোনো বাঙালি কখনো প্রমোশন পায়নি। অর্থাৎ মেধার দিক থেকে বাঙালিরা অনেক বেশি ছিল, কিন্তু সেই বাঙালিদের কোনো সুযোগই ছিল না। সচিবের পরের অবস্থানটা হচ্ছে যুগ্ম সচিব। সেই যুগ্ম সচিব পদেও বাঙালি খুব 1জন কি 2জন একটু সুযোগ পেয়েছে, তাদেরকে সেখানে কোনো সুযোগই দেওয়া হতো না। অর্থাৎ মানে অসামরিক ক্ষেত্রে তো এই পর্যায়ে ছিল, কারণ ওদের একটা সবসময় একটা তুচ্ছ-তাচ্ছিল্য ভাব ছিল বাঙালি সম্পর্কে। অথচ পাকিস্তান চলতো, যে অর্থ বৈদেশিক মুদ্রা উপার্জন করা হতো, বাংলাদেশের পাট, বাংলাদেশের চা, বাংলাদেশের সব কিছু রপ্তানি হতো, সেখান থেকেই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হতো। কিন্তু সেই সিংহভাগ চলে যেত ওই পশ্চিমাদের কাছে, পশ্চিম পাকিস্তানে। এমনকি ভারত ভাগ হওয়ার পর যে কম্পেনসেশনের টাকাগুলি যে এসেছিল, সেখানে রেলওয়ে থেকে শুরু করে আমাদের স্টিমার কোম্পানি থেকে সব জায়গায় যে টাকাটা পূর্ব বাংলার পাওয়ার কথা, অর্থাৎ আমাদের, সেটাও সব চলে গেল পশ্চিম পাকিস্তানে। সবসময় বঞ্চনার শিকার হতে হয়েছে। এবং এই যে বঞ্চনা, এটা থেকেই এবং তারপর সামরিক ক্ষেত্রে অবস্থাটা আরও করুণ ছিল। পাকিস্তানে 3 জন ছিল জেনারেল, বাঙালি 1 জনও না, 0। মেজর জেনারেল ছিল 20 জন, বাঙালি 0। ব্রিগেডিয়ার ছিল 34 জন, বাঙালি 0। মাত্র 1 জন ছিল কর্নেল পদে। লেফটেন্যান্ট কর্নেল মাত্র 2 জন, কিন্তু পশ্চিমা ছিল ওখানে 49, এখানে 198 জন। আর মেজর মাত্র 10 জন, আর পশ্চিম পাকিস্তানি পশ্চিমারা ছিল 590 জন। ঠিক সেইভাবে নৌবাহিনী অফিসার মাত্র বাঙালি 7 জন, বাকি প্রায় 593 জন ছিল পশ্চিমা, কিন্তু এখানে বাঙালি মাত্র 7 জন চান্স পেত। আর বিমান বাহিনী অফিসার ছিল মাত্র 40 জন, আর পশ্চিমা ছিল 640 জন। ঠিক এইভাবে বৈষম্যগুলি ছিল।
অথচ মেধার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সব দিক থেকে, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, সব দিক থেকে কিন্তু বাঙালিরাই অগ্রগামী ছিল, কিন্তু কোনো সুযোগ আমাদের তা দিত না। কাজে এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু জাতির পিতা এই আন্দোলন এবং এই 6 দফার মধ্যে তুলে ধরেন। এবং 6 দফায় যেমন প্রথম দফায় ছিল একটা শাসনতান্ত্রিক কাঠামো কী হবে, অর্থাৎ একটা ফেডারেল সিস্টেম, প্রত্যেকটা অঙ্গ রাজ্য আলাদা আলাদা ইউনিট এবং তাদের সম্পূর্ণ স্বায়ত্তশাসিত থাকবে। এখানে স্বায়ত্তশাসনের দাবিটাই সামনে তিনি নিয়ে এসেছিলেন। দ্বিতীয় বিষয় ছিল যে কেন্দ্রীয় সরকারের হাতে কী কী থাকবে। এখানে প্রতিরক্ষা বিষয়টা অর্থাৎ দেশ রক্ষা এবং বৈদেশিক নীতি, এই দুটোই ছিল শুধু কেন্দ্রের হাতে থাকবে, বাকিটা প্রত্যেকটা অঙ্গরাজ্যের হাতে থাকবে, সেটাই তিনি দিয়েছেন। তৃতীয়ত ছিল মুদ্রা ব্যবস্থা, যেহেতু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতাম আর ওরা সব নিয়ে যেত, সেই জন্য এখানেও তিনি দুইটা পদ্ধতি দেখেছিলেন, যে হয় একই মুদ্রা হবে কিন্তু অবাধ বিনিয়োগযোগ্য হবে, কিন্তু সেখানে যে প্রদেশ যেটা উপার্জন করবে সেটা তার খরচ করার, অর্থাৎ সম্পূর্ণ উন্নয়নের কাজগুলি তারা নিজেরা করতে পারবে, সেই ধরনের এটা বিস্তারিত যেখানে আছে সেখানে এটা খুব ভালোভাবে দেওয়া আছে, সেই ব্যবস্থাটা থাকবে। এবং বৈদেশিক নীতি এটা কেন্দ্রীয় সরকারের হাতেই থাকবে, আর মুদ্রা ব্যবস্থাটা এটাও ওইভাবে, অথবা যে অর্থ যে অর্জন করবে সেটা তার ব্যবহার করার সুযোগ। চতুর্থটায় আছে রাজস্ব বা কর আদায় করা, অর্থাৎ সেখানেও কেন্দ্রীয় সরকার কোনো কর প্রয়োগ করতে পারবে না, সেটা প্রাদেশিক সরকার অর্থাৎ অঙ্গরাজ্যই শুধুমাত্র কর ব্যবস্থা করতে পারবে। এবং যে রাজস্বটা আদায় হবে তার একটা অংশ কেন্দ্রে যাবে, বাকিটা দেশ ওই অঙ্গরাজ্য তাদের উন্নয়নের কাজে ব্যয় হবে, তারা এটা ব্যয় করবার অধিকার রাখবে, অর্থাৎ সম্পূর্ণ মানে উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে সবই তারা করবে। সেই সাথে বিদেশি বাণিজ্য, আপনারা অনেকে তো জানেন না হয়তো, বাংলাদেশ থেকে কোনো ব্যবসা বাণিজ্য করা যেত না, কোনো বিদেশে কোনো কিছু পাঠানো যেত না, আলাদা লাইসেন্স করতে হবে, যা কিছু হবে ওই পাকিস্তান হয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের পূর্ববঙ্গের মানুষের কোনো অধিকারই ছিল না, কোনো বৈদেশিক বাণিজ্যও করতে পারতো না, এত বঞ্চিত ছিল। সেইখান থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি এই বৈদেশিক বাণিজ্য এবং মুদ্রা অর্জন, এটা ফেডারেশনের অঙ্গরাজ্যের সেই দায়িত্ব থাকবে এবং এটা তাদেরই প্রাপ্য থাকবে, যে মুদ্রা যে অর্জন করবে এটা তার থাকবে, সে সেটা ব্যবহার করতে পারবে, সেটা তিনি নিশ্চিত করেছিলেন। আর কোনো কর ধার্যের দায়িত্বটাও এটা প্রাদেশিক সরকার করতে পারবে, কেন্দ্রের সরকার কোনো কর ধার্য করতে পারবে না। ওই যে করটা আসবে তার একটা অংশ কেন্দ্রে প্রাদেশিক সরকার অর্থাৎ অঙ্গরাজ্য জমা দেবে, অর্থাৎ স্বায়ত্তশাসিত একটা ইউনিট হবে, সেটাই তিনি দিয়েছিলেন। আর সবথেকে বড় কথা হলো যে 65 সালের যুদ্ধের পরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে একটা সশস্ত্র বাহিনী গড়ে তোলা, এবং সেখানে তিনি 6 দফায় যে দাবিটা ছিল 6 নম্বরে, যে আলাদা একটা সশস্ত্র বাহিনী থাকবে, অর্থাৎ প্রাদেশিক সরকারের কাছে তার নিজস্ব সেনাবাহিনী তৈরি হবে, অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সব নিজস্ব থাকবে, যাতে তারা নিজেরা এটা তৈরি করতে পারে এবং নিজের ভূখণ্ড নিজে সুরক্ষিত করতে পারবে। এবং সেই সাথে এখানে যেমন আঞ্চলিক সংহতি, শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রের অঙ্গ রাষ্ট্রগুলি তাদের নিজের কর্তৃত্বাধীন আলাদা সশস্ত্র বাহিনী থাকবে, আর নৌবাহিনীর হেডকোয়ার্টারটা এই পূর্ববঙ্গে করতে হবে। এটাও ছিল 6 দফার দাবিতে, যেহেতু এখানে আমাদের বিশাল সমুদ্র এবং আমরা নদীমাতৃক দেশ, কাজে এখানে একটা সাথে সাথে সামরিক একাডেমি, আমাদের কোনো সামরিক একাডেমি ছিল না, সেই সামরিক একাডেমি তৈরি করারও কিন্তু এখানে তার দাবি ছিল, যেখানে প্রশিক্ষণ, যত রকমের প্রশিক্ষণ হয় প্রত্যেকটা প্রশিক্ষণ কেন্দ্র পূর্ববঙ্গে করতে হবে। এই সব কিছু মিলিয়ে এই 6 দফা। কিন্তু এই 6 দফা দাবি দেওয়ার পর তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন আবার পশ্চিম পাকিস্তানের কিছু নেতা, আর আমাদের দেশে সবসময় একটা দালাল শ্রেণী পাওয়া যায়, তারা তাদের সাথে হাত মিলালো, তারা আবার এখানে 6 দফার পরিবর্তে 8 দফা নিয়ে এসে হাজির। তখন আবার জেলে, আমার মা এই ব্যাপারে খুবই সচেতন ছিলেন, আমাদের অনেক জেলার বড় বড় নেতারা বা কেন্দ্রের অনেক নেতারা সেই 6 দফা থেকে ঝুঁকে গিয়েছিলেন, তা সত্যিই খুব লজ্জাজনক। কিন্তু সেখানে আমি বলবো আমার মা বেগম ফজিলাতুন্নেসা অত্যন্ত দৃঢ়চেতা ছিলেন, এবং যে সভাটা আমাদের 32 নম্বর বাড়িতেই তখন কার্যকরী কমিটির সভা, সেখানে 6 দফা না 8 দফা
এটা নিয়ে তুমুল বিতর্ক, এবং সেখানে সিদ্ধান্ত হলো না 6 দফাই আমরা একমাত্র মানব, এখানে আর 8 দফায় বিকল্প আমাদের দরকার নেই। ঠিক এইভাবে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু আমাদের এগোতে হয়েছিল। এবং এরপর যখন দেখলো এভাবে কোনো কিছু হচ্ছে না, যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে জাতির পিতাকে ফাঁসি দেওয়ার যখন চেষ্টা করা হলো, তখন তুমুল আন্দোলন গড়ে তোলা হলো। আমাদের বিশেষ করে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কামালও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছে। তখন সেখানে যে আন্দোলন হয়, সংগ্রাম পরিষদ হয়, এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই 6 দফাকে লুফে নিয়েছিল। কোনো একটা দাবি এত অল্প সময়ের মধ্যে মানুষ এমনভাবে আত্মীকরণ করতে পারে, গ্রহণ করতে পারে, এবং তার জন্য অকাতরে বুকে রক্ত ঢেলে দিতে পারে, এটা সত্যি মানে একটা অনন্য একটা অবস্থা। একমাত্র বাংলাদেশে এটা সম্ভব হয়েছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। তিনি কারাগারে ছিলেন, এ কথা সত্য, কিন্তু ওই কারাগারে যখন আমরা সাক্ষাৎকার দিতে যেতাম, তখন কি করতে হবে না করতে সেটা তিনি বিস্তারিত মাকে বলে দিতেন। মা এসে সেটা আবার পৌঁছে দিতেন আমাদের পার্টির কাছে এবং ছাত্র সংগ্রাম পরিষদের কাছে, সেই খবরটা দিয়ে দিতেন। এইভাবে কিন্তু আন্দোলনটা গড়ে তোলে। কিন্তু মানে জানুয়ারি মাসে 68 সালের জানুয়ারির 18 তারিখে যখন ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, 6 মাস আমরা কিন্তু কিচ্ছু জানতে পারিনি উনি বেঁচে আছেন না মারা গেছেন না ঢাকায় আছেন, কোথায় আছেন, কিচ্ছু আমরা জানতে পারিনি। যেদিন শুধু মামলার শুরু হলো জুলাই মাসে, সেই দিনই মানে জুন মাসে মামলা কার্যক্রম শুরু, এবং কাঠগড়ায় প্রথম দেখলাম ক্যান্টনমেন্টের ভিতরে কোর্ট বসিয়ে সেখানে বিচার করা হলো, এবং ঢাকা ক্যান্টনমেন্টেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাখা হয়েছিল। এখন ওই জায়গাটা আমরা ছোট্ট একটা মিউজিয়াম করে রেখেছি, সেই আদালত ভবনও আছে, সবই ক্যান্টনমেন্টে রাখা আছে, যদি কেউ দেখতে চান সেটা দেখতে পারেন। সেখানে তাকে রাখা হয়েছিল। এই লক্ষ্যটাই ছিল, 35 জন আসামি করা হয়েছিল, তাদের লক্ষ্যই ছিল যে করে হোক এই মামলাটা রায় দিয়ে ফাঁসি দিয়ে ওনাকে হত্যা করা। কিন্তু বাংলাদেশের মানুষ তখন এমনভাবে গণজোয়ার সৃষ্টি করলো, আন্দোলন শুরু করলো, যে সেটা তারা পেরে ওঠেনি, বরং বাধ্য হয়েছিল আইয়ুব খান এই আন্দোলনের মুখে 21শে ফেব্রুয়ারি 1969 সালে এই মামলা প্রত্যাহার করতে, এবং 22শে ফেব্রুয়ারি তাকে মুক্তি দেয়। এবং সে মুক্তি দেওয়াটাও খুব অদ্ভুত ছিল, কারণ একদম ঠিক দুপুরের আগে, মানে 11টা থেকে 12টার মধ্যে একটা গাড়িতে করে, মিলিটারি গাড়িতে করে বঙ্গবন্ধুকে সোজা 32 নম্বরে এনে নামিয়ে দিয়ে ওরা দ্রুত পালিয়ে চলে যায়। কারণ ওদের তখন মানুষের ভয় আতঙ্কগ্রস্ত ছিল। আমি ঢাকা ইউনিভার্সিটিতে খবর পাওয়ার সাথে সাথে চলে আসি, দেখি বাড়ির লোকারণ্য, সেই স্মৃতিটা এখনও মনে পড়ে। যে এইভাবেই কিন্তু এই 6 দফার আন্দোলন 1 দফায় পরিণত হয়। এবং আমি আরেকটা কথা দ্বিধাহীনভাবে বলি, যখন এটা নিয়ে আলোচনা হতো আর 3 জন বেরিয়ে আসলেন, যেমন আমাদের পতাকা কী হবে, আমাদের জাতীয় সঙ্গীত কী হবে, আমাদের জাতীয় স্লোগান কী হবে, এগুলি কিন্তু তিনি ওই 6 দফা যখন দিয়েছিলেন তখন এটা আলোচনা করতেন এবং বলে দিয়েছিলেন। এবং এটা ছাত্রলীগকেই সবার আগে বলে দেওয়া হতো, এটা মণিভাইকে বলে দিয়েছিলেন যে এটা আস্তে আস্তে ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ সবসময় একটা অগ্রণী ভূমিকা আমাদের এই সংগঠনটা নিয়েছে, যে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষ এটা কীভাবে গ্রহণ করে, মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পায়, সেটা হচ্ছে আগে, তারপরে জাতীয় পর্যায়ে বলা। তো সেইভাবেই কিন্তু আস্তে আস্তে একটা জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা, মানসিকভাবে প্রস্তুত করা, কারণ এই জাতিকেই তিনি পাকিস্তান আন্দোলনের জন্য সম্পৃক্ত করেছিলেন। আবার সেখান থেকে ভেঙে এসে একটা মানে স্বাধীন বাংলাদেশ তৈরি করা, এটাই ছিল তার উদ্দেশ্য। একটা কঠিন দায়িত্ব ছিল, কিন্তু সেটা তিনি অত্যন্ত দক্ষতার সাথে করে দিয়ে যান। যে আমাদের স্বাধীনতা অর্জনের পিছনে 6 দফা, মানে অর্থাৎ একটা ধাপ পার হয়ে কিন্তু আমরা এই অর্জনটা করতে পেরেছি। এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং আমাদের বিজয় অর্জন। সেদিক থেকে এই 6 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইতিহাস আসলে মুছেই ফেলা হয়েছিল 75 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর।
আমাদের অনেকেই জানতেই পারেনি। তার 7 মাসের ভাষণও নিষিদ্ধ ছিল। এই ভাষণও কখনো কেউ শুনতে পারতো না। এটা বাজাতে যে আমাদের আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। তবে এখন আস্তে আস্তে মানুষ সব জানতে পারছে এবং আমার খুব ভালো লেগেছে যে আমাদের নতুন প্রজন্ম তাদের যে আগ্রহটা এবং তারা চমৎকারভাবে যে এটা উপস্থাপন করেছেন সেটার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাই। এবং আমি দুঃখিত, আমি অনেক লম্বা বক্তব্য দিলাম, কিন্তু আমার মনে হয় যে আমি যে কথাগুলি জানি সেগুলি বলে যাওয়া দরকার। হয়তো অনেকে তো জানবে না এত কথা যে কি ঘটনা, আর এখন সেরকম আর তো কেউ নেই। 75 সকলকেই নির্মমভাবে হত্যা করেছে। তো জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। 75 15ই আগস্ট আমাদের অগ্রযাত্রাকে স্থগিত করেছিল। আজকে জাতির পিতার যে পথ তিনি দেখিয়ে গেছেন সেই পথ ধরেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু এই বাংলাদেশকে যদি আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা করতে চাই, তো অবশ্যই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতির পিতার পদক অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের এই বিজয়কে সমুন্নত রাখতে হবে। 75 15ই আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পারে না, সেটা আজকে প্রমাণিত সত্য। আজকে শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছিল, এমনকি জাতিসংঘ উদ্যোগ নিয়েছিল। করোনা ভাইরাসের কারণে হয়নি, তবে জাতিসংঘ ইতিমধ্যে একটা স্ট্যাম্প রিলিজ করেছে, আপনারা জানেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এ ব্যাপারে অনেক কর্মসূচি নিয়েছে। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। আর আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটা নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, 6 দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের অনলাইনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যোগ দিয়েছিলাম সেখানে।